অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো আধুনিক কাতারের রূপকার সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে। স্থানীয় সময় রবিবার দোহার ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদে জানাজা শেষে লুসাইলের রাজকীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে অংশ নেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি সহ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশি বিদেশি অতিথিরা। ৭৪ বছর বয়সী এই দূরদর্শী নেতার প্রয়াণে মধ্যপ্রাচ্যের কূটনীতি ও রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হল। এদিন কাতারের রাজপরিবারকে সমবেদনা জানাতে দোহায় জড়ো হন বিশ্ব নেতারা। শোকগ্রস্ত রাজপরিবারকে সমবেদনা জানাতে দোহায় ছুটে আসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং কুয়েত ও বাহরাইনের ক্রাউন প্রিন্স। এছাড়া সশরীরে উপস্থিত হয়ে শোক জানান ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং আরব লীগের মহাসচিব সহ বহু আন্তর্জাতিক নেতা। শেখ হামাদ বিন খলিফা ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। দীর্ঘ এই শাসন আমলে তিনি কেবল তেল গ্যাসের অর্থনীতি সমৃদ্ধ করেননি, আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক প্রতিষ্ঠা, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন এবং দোহাকে আন্তর্জাতিক কূটনৈতিক হাব হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে ছোট এই মরুভূমির দেশকে রূপান্তর করেন বৈশ্বিক পরাশক্তিতে। বিশ্বমঞ্চে কাতারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই নেতার মৃত্যুতে সৌদি আরব, তুর্কি, সিঙ্গাপুর ও ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও শোক জানিয়েছেন। বাংলাদেশে প্রয়াত এই কাতারি নেতার মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজপরিবারকে সমবেদনা জানাতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মঙ্গলবার দোহা সফর করবেন। মালয়েশিয়ায় আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন দৃষ্টি কেড়েছে বিশ্ববাসীর। ৮টি দেশের প্রতিযোগীদের মধ্যে ২৭টি গোল্ড মেডেল সহ ৬৬টি পুরস্কার নিজেদের করে নিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এসব শিক্ষার্থীরা। টিএমপি লিটল সায়েন্টিস্ট রিসার্চ একাডেমির আয়োজিত এই আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছে বাংলাদেশের ১৭ জন শিক্ষার্থী। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের সুনাম বয়ে এনেছে দেশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা। ভারত, কাজাখস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মালয়েশিয়া সহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের পেছনে ফেলে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছে ১৭ জন শিক্ষার্থী। এখানে আসার আসলে আমার মূল উদ্দেশ্য ছিল যে কোনো কিছু জিতা না, লাইক এটা নতুন অভিজ্ঞতা অর্জন করা। আমরা গোল্ড আর সিলভার অ্যাওয়ার্ড পেয়েছি ইংলিশ এবং সায়েন্সের উপর থেকে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া, দিনাজপুর একটা বড় পাওয়া, পুরো বাংলাদেশে একটা বড় পাওয়া। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এখানে। আমি ইংলিশ অলিম্পিয়াড আর সায়েন্স অলিম্পিয়াড করেছি। ডায়মন্ড, তিন আর মেডেল। আমার খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইম আরও ভালো করতে চাই। ইন্টারন্যাশনাল ইংলিশ ওয়ার্ল্ড কাপ এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল পেয়েছি এবং আমি এটাতে করে অনেক গর্বিত। প্রতিযোগিতায় অনবদ্য ছিলেন সিলেটের আনন্দ নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরহাম জোহান। কয়েক হাজার শিক্ষার্থীদের পেছনে ফেলে ইংলিশ বিশ্বকাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে একাই জিতেছেন ১৩টি পুরস্কার। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ আইওবি এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুদ্দিন নিশান বলেন, আরহামের এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। আমাদের 18 জন শিক্ষার্থী এখানে সাইবার জায়া ইউনিভার্সিটিতে তারা ইংলিশ এবং সায়েন্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছে। আজকে তাদের অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। আমরা তাদেরকে বাংলাদেশ থেকে ন্যাশনাল রাউন্ডে তারা কোয়ালিফাই করে ইন্টারন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে এসেছে। আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে। আজকে সায়েন্স এবং ইংলিশ অলিম্পিয়াড দুটো ক্যাটাগরিতে টোটাল 13টা পুরস্কার পেয়েছে। আমি খুবই গর্বিত এবং ইংলিশ অলিম্পিয়াড এবং আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তারা এর ধরনের আয়োজন করাতে, তাদের মেধার বিকাশ ঘটাতে তাদেরকে সাহায্য করেছে। দেশের বাইরেও যে নিজেদেরকে প্রমাণ করা যায়, দেশকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের নাম উজ্জ্বল করা যায়, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেভাবেই জানতে পেরেছি। এখানে বাচ্চা তো আমার একার বাচ্চা না, সব বাচ্চারই, সবাই প্রত্যেকটা বাচ্চাকে মনে হয় নিজের বাচ্চা। বিকজ দে রিপ্রেজেন্টেড বাংলাদেশ সো বিউটিফুলি অ্যান্ড সো জিনিয়াসলি। এটা আপনি যদি ওখানে থাকতেন দেখতে পারতেন যে
এতগুলো নেশনের মাঝখানে, এতগুলো বাচ্চাদের মাঝখানে বাচ্চারা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে ইংলিশ প্রেজেন্টেশনে, সায়েন্সে, দে রিয়েলি এক্সেলড অ্যান্ড ইট ফিলস গুড অ্যাজ এ গার্ডিয়ান। এবং এটা এই অলিম্পিয়াড যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, বিকজ বাংলাদেশের যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম তার বাইরে যে ওয়ার্ল্ড লেভেলে যে এক্সপোজারটা, এটা বাচ্চাদেরকে এক্সপিরিয়েন্স করার সুযোগটা দিচ্ছে। টিএমপি লিটল সায়েন্টিস্ট রিসার্চ একাডেমি আয়োজিত এই আন্তর্জাতিক আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব সাইবার জায়ায় এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায়। প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা মালয়েশিয়ার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক নেটওয়ার্কিং এবং গ্লোবাল লার্নিং কমিউনিটি এর কার্যক্রমে অংশ নিয়ে বৈশ্বিক অভিজ্ঞতা অর্জন করেন। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট। মে ও জুন মাসের তীব্র দাবদাহে কেবল ইংল্যান্ড ও ওয়েলসেই অন্তত 2700 মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকরা। জলবায়ু গবেষক ক্লেয়ার্স ব্রান্স বলেন, মানুষের তৈরি বৈশ্বিক উষ্ণায়নের কারণেই এই মৃত্যুর হার প্রায় 40% বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। Our modelling shows that an estimated 2,700 people will have died as a result of the heat that we experienced during the 2 heat waves in May and June. And about 40% of those are attributable to the extra heat that we've generated because of human-caused climate change. তীব্র এ দাবদাহের সাথে ইউরোপের দেশগুলোতে এখন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে দাবানল। ব্রিটেনের নর্থ ওয়েলসের কনুই পর্বতের বনাঞ্চলে লাগা দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেখানে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একই পরিস্থিতি ফ্রান্সেও। প্যারিসের দক্ষিণাঞ্চলীয় বনাঞ্চলের আগুন নেভাতে বিখ্যাত সিন নদী থেকে পানি সংগ্রহ করছে বিশেষ অগ্নি নির্বাপক বিমান। অন্যদিকে স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আলমেরিয়ার প্রদেশে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে 7000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্তত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন। আগুন লাগার পর কেবল ব্যবস্থা নিলেই হবে না, আমাদের এটি প্রতিরোধ করতে হবে। শহরগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন। বিশেষ করে তরুণদের এই ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু করতে হবে। আবহাওয়াবিদ ও পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, ইউরোপিয়ান অঞ্চলের এই চরম আবহাওয়া এবং ঘন ঘন দাবানল এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জলবায়ু পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে আগামীতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বহুগুণ বেড়ে যাওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্কে বসবাসরত হবিগঞ্জবাসীদের বার্ষিক বনভোজন এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্রঙ্কসের বারেটো পয়েন্ট পার্কে আয়োজিত এই মিলনমেলায় টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সিইও আহমদুল কবির বারুভূঁইয়া, বাংলাদেশে বিভিন্ন সময়ের জনপ্রতিনিধি সহ 3 শতাধিক মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন। খেলাধুলা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে এই বনভোজন ছিল প্রাণবন্ত। প্রতি বছরের মতো এবারও হবিগঞ্জ সোসাইটি আয়োজিত বনভোজন পরিণত হয় পারিবারিক মিলন মেলায়। ব্রঙ্কসের হাডসন নদীর তীরে গড়ে ওঠা এই পার্কে জড়ো হন নিউ ইয়র্কের বিভিন্ন এলাকার প্রবাসীরা। হবিগঞ্জ সোসাইটি ইউএসএ 2019 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বনভোজন আয়োজন করে আসছে। নবীন প্রবীণদের অংশগ্রহণে আয়োজনটি হবিগঞ্জবাসীর মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে রূপ নেয়। সংগঠনের বর্তমান সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান তুলে ধরেন এই আয়োজনের মূল লক্ষ্য। আমরা হবিগঞ্জবাসী এখানে সবাই মিলিত হয়েছি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আমরা যারা নিউ ইয়র্ক বসবাসরত হবিগঞ্জের আছি, আমরা চাই প্রতি বছরের ন্যায় এবছরও আমরা একটা পিকনিক করেছি এবং ইফতার মাহফিল করি। আমরা চাই যাতে আমাদের কমিউনিটির মানুষ সবাই একে অপরের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতো, সবাই যাতে সুখে দুঃখে মিলেমিশে আমরা নিউ ইয়র্ক বসবাস করতে পারি। 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা উপেক্ষা করে নিউ ইয়র্কে বসবাসরত হবিগঞ্জের প্রবাসীরা ছুটে এসেছেন নিজস্ব মানুষদের সঙ্গে দেখা করতে। বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্কের মতো ব্যস্ত শহরে এমন আয়োজন ব্যাপক সময়, অর্থ এবং পরিশ্রমের বিষয়। সবার সহযোগিতায় তা সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানান আয়োজকরা। অনেক মানুষ এখানে আছে, প্রায় 300 জন মানুষ আজকে এখানে আসছে। আর আমরা $12,000 $12,000 মতো আমাদের এতে আমরা বিভিন্ন মানুষের আমাদেরকে সহযোগিতা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। তারা অত্যন্ত পরিশ্রমের ফসল আজকের এই একটা সুন্দর।
খেলাধুলা সহ নানান কার্যক্রমে পিকনিক ছিল প্রাণবন্ত। সবাই উপভোগ করেছে দীর্ঘদিন পর দেখা হওয়া মানুষের সঙ্গ। আজকে অনুষ্ঠানে একসাথে দেখতে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, কারণ আমরা একই জেলার সবাই আমরা একই জেলার জন্মগ্রহণ করি, একই জেলার মানুষ। আজকে সবাইকে দেখে অত্যন্ত আনন্দ লাগছে এই পরিবেশে সবাইকে পেয়ে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সামাজিক কার্যক্রমের পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে এবং আমেরিকায়। এই পিকনিক এবং আয়োজক কমিটিকে মোবারকবাদ জানাচ্ছে, তারা এই সুন্দর ছায়াঘন একটা পরিবেশে এবং খুব নির্মল পরিবেশে একটা পিকনিকের আয়োজন করেছেন ওনারা। কষ্ট করে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে হবিগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে আমেরিকায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা হবিগঞ্জবাসীর। ওমানের উপর প্রকাশ্য ও গোপন চাপ সৃষ্টি করে পারস্য উপসাগরের নিরাপত্তা বিঘ্ন করেছে আমেরিকা। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ওমানের সাথে যৌথ উদ্যোগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার যে কূটনৈতিক প্রচেষ্টা তেহরান চালাচ্ছিল তা ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের কারণে থমকে গেছে বলে জানান তিনি। ওমানের সাথে মিলে হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার প্রক্রিয়া চালুর চেষ্টা ছিল আমাদের, কিন্তু ওমানের উপর আমেরিকার প্রকাশ্য ও গোপন চাপের কারণে দুর্ভাগ্যবশত তা বাস্তবায়িত হয়নি। একই সাথে গত মাসে ওয়াশিংটনের সাথে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিটি ওয়াশিংটন প্রশাসনিক বিভিন্নভাবে খণ্ডিত ও লঙ্ঘন করেছে বলে দাবি করেছে তেহরান। বাঘি জানান, প্রতিশ্রুতির বদলে প্রতিশ্রুতির যে চুক্তি ছিল তা থেকে আমেরিকান পক্ষ সরে আসায় ইরানও চুক্তির বাধ্যবাধকতা মানতে আর দায়বদ্ধ নয়। আমেরিকানরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমঝোতা স্মারকের বিভিন্ন অংশকে খণ্ডিত করেছে। আমরা শুরু থেকে বলছি, প্রতিশ্রুতির জবাব প্রতিশ্রুতি দিয়েই দেয়া হবে। অপরপক্ষ যতদিন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে, আমরাও কেবলই ততদিন আমাদের বাধ্যবাধকতা পূরণ করব। ইরানি এই কূটনৈতিক এ সময় বলেন, ইউএস ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা এবং আহত ও নিহত প্রত্যেক ইরানির রক্তের প্রতিশোধ ও ন্যায় বিচার নিশ্চিত করার রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। আন্তর্জাতিক আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তেহরান সম্ভাব্য সব ধরনের আইনি ও আন্তর্জাতিক প্রক্রিয়া ব্যবহার করবে বলে জানান তিনি। একই সাথে ইরানের হামলার ক্ষেত্রে সহযোগী যে কোনো এলাকা বৈধ লক্ষ্যবস্তু হবে বলেও সতর্কবার্তা দেন বাঘেই। নিজেদের প্রতিরক্ষায় আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না। ইরানের বিরুদ্ধে চালানোর জন্য যদি কোনো দেশের অঞ্চল বা যে কোনো অংশ ব্যবহার করা হয়, তবে স্বাভাবিকভাবে সে স্থানটি ইরানের প্রতিরক্ষামূলক পদক্ষেপের আওতাভুক্ত হবে। গত কয়েকদিনে আমরা কাতার ও ওমান উভয় দেশের সাথেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। পাশাপাশি পাকিস্তানের সাথে আমাদের যোগাযোগ চলছে। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই অষ্টম দিনে গড়িয়েছে গত এক সপ্তাহ ধরে চলা তেহরান ওয়াশিংটনের তীব্র পাল্টাপাল্টি সংঘাত। রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত পারস্য উপসাগর জুড়ে আমেরিকান ঘাঁটিগুলোতে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার সামরিক স্থাপনা, ওমানের রাডার সিস্টেম এবং জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির জ্বালানি ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে এই বিধ্বংসী পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে ওয়াশিংটনকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে IRGC। ইরানের খাতামুল আম্বিয়া সদর দপ্তরে মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, হরমুজে কোনো ধরনের প্রতিবন্ধকতার চেষ্টা হলে কঠোর জবাব দেবে তেহরান। আমরা কোনো অবস্থাতেই আমেরিকানদের হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে দেব না। ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া এবং আমাদের নির্ধারিত রুটের বাইরে গিয়ে চলাচল ও আক্রমণকারী ও জলদস্যু US সামরিক বাহিনী কর্তৃক বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কারের চলাচলে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলে ইরানের সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেবে। একই সাথে জুলফিকারি সতর্ক করেন, ইরানের হামলায় আমেরিকান বাহিনীকে কোনো দেশ সহযোগিতা করলে তা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ বলে গণ্য হবে। রণক্ষেত্রে পাল্টাপাল্টি আক্রমণের তীব্রতায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সোমবার ভোরে রাশিয়ার রাজধানী মস্কো লক্ষ্য করে একযোগে 81টি ড্রোন ছুড়েছে ইউক্রেনিয়ান বাহিনী। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন ভূপাতিত করার দাবি করলেও পিওনিয়ারস্কি ও সোলনেচনোগর্স্ক শহরের বেশ কিছু আবাসিক ভবন ও গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই হামলায় অন্তত 3 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। মস্কোর দোরগোড়ায় ইউক্রেনের এই দুঃসাহসিক ড্রোন হামলার পরই চরম ক্ষুব্ধ ক্রেমলিন।
এক প্রদর্শনীতে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের এই আক্রমণের মোক্ষম জবাব দেওয়া হবে এবং রাশিয়ার পাল্টা আঘাত হবে কয়েক গুণ বেশি শক্তিশালী। সম্প্রতি আমেরিকার কাছ থেকে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের লাইসেন্স পাওয়ার পরই কিয়েভে রুশ হামলা জোরদার করা হয়েছে। রাশিয়ার এই মারমুখী অবস্থানের মধ্যেই ফ্রান্সের রাজধানী প্যারিসে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে 25টিরও বেশি দেশের শীর্ষ নেতা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিরক্ষা সংস্থাগুলোকে নিয়ে বসছে বিশেষ জোট কোয়ালিশন অব দ্য উইলিং, যেখানে ইউক্রেনের নিজস্ব অ্যান্টিব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ইউরোপের মিত্রদের কাছ থেকে সরাসরি প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করবে কিয়েভ। এদিকে জোটের সমালোচনা করে বৈঠকটির প্রতিটি পদক্ষেপ খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এটি আসলে যুদ্ধবাজদের একটি জোট। এই দেশগুলো মোটেও শান্তি চায় না, তারা চায় যুদ্ধ চলুক। তারা এক অবাস্তব ঘোরের মধ্যে রয়েছে যে আমাদের দেশকে কৌশলগতভাবে পরাজিত করা সম্ভব। আমরা খুব নিবিড়ভাবে এই জোটের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি। অন্যদিকে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করছেন। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ওপর রুশ হামলার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার 250 জন ব্যক্তি ও সংস্থাকে নতুন করে কালো তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছানোর আশা করছেন। We are hoping for that we get 250 listings agreed, and then we are also working for the 21st sanctions package where we don't have agreement yet. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।